অনেক দিন আগের কথা। এক গভীর বনের ধারে ছোট এক কুঁড়েঘরে বাস করত রহিম নামের এক কাঠুরে। রহিম ছিল বড্ড সহজ সরল আর শান্ত প্রকৃতির মানুষ। প্রতিদিন ভোরে এসে কাঁধে কুড়াল নিয়ে বনে যেত, হাড় ভাঙা খাটুনি করে কাঠ কেটে বাজারে বিক্রি করত। যা আয় হতো তা দিয়ে কোনো মতে তাদের ডাল ভাতের সংসার চলে যেত। রহিমের মনে কোনো লোভ ছিল না। আলহামদুলিল্লাহ বলে সে যা পেত তাতেই সন্তুষ্ট থাকত। কিন্তু রহিমের জীবনের বড় দুঃখ ছিল তার স্ত্রী জরিনা। জরিনা দেখতে শুনতে ভালো হলেও তার মেজাজ ছিল খিটখিটে আর স্বভাব ছিল ভীষণ একগুঁয়ে ও অবাধ্য। তার একটি বিচিত্র রোগ ছিল। রহিম তাকে যা করতে বলতো সে ঠিক তার উল্টোটা করত। একদিন রহিম জঙ্গল থেকে ফেরার পথে খুব তৃষ্ণার্ত হয়ে বাড়ি ফিরল। সে জরিনাকে বলল, বউ, কলসিতে খুব ঠান্ডা পানি আছে, এক গ্লাস পানি দাও তো। জরিনা মুখ বাঁকিয়ে বলল, ঠান্ডা পানি খেলে তোমার সর্দি হবে, এই নাও চুলা থেকে নামানো গরম ফ্যান, এটাই খাও। রহিম দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবত, হে আল্লাহ, এই মেয়েকে আমি কিভাবে সোজা পথে আনব? ও তো নিজের ক্ষতি নিজেই করছে। পুরো গ্রামে রহিমের বউয়ের এই অবাধ্যতার কথা ছড়িয়ে পড়েছিল। পাড়ার লোকজন তাকে নিয়ে হাসাহাসি করত। কেউ কেউ বলতো, রহিম ভাই, আপনি তো বনের বাঘকে ভয় পান না, কিন্তু ঘরের বিড়ালকে সামলাতে পারছেন না কেন? রহিম শুধু মৃদু হেসে বলতো, ধৈর্য ধরুন ভাই, সব কিছুর একটা সময় আছে। একদিন রহিম বনে কাঠ কাটতে কাটতে বনের অনেক গভীরে চলে গেল। সেখানে সে একটি পুরনো বিশাল বটগাছের নিচে ক্লান্ত হয়ে বসে পড়ল। হঠাৎ তার নজরে এলো গাছের গোড়ায় মাটির নিচে কি যেন একটা ঝকঝক করছে। কৌতূহলবশত কুড়াল দিয়ে একটু মাটি খুঁড়তেই রহিমের চোখ ছানা বড়া হয়ে গেল। সে দেখল সেখানে একটি তামার পাতিল ভর্তি পুরনো আমলের সোনার মোহর। রহিম খুশিতে আত্মহারা হয়ে গেল। তার দারিদ্র্য ঘুচবে, সে এখন ভালো ঘর বানাতে পারবে। কিন্তু পরক্ষণেই তার মাথায় এলো তার স্ত্রীর কথা। সে ভাবল, জরিনাকে যদি বলি সোনা পেয়েছি, তবে সে খুশিতে গ্রামের ঢোল পিটিয়ে সবাইকে বলে দেবে। আর আমি যদি বলি সোনাগুলো সাবধানে রাখো, তবে সে অবাধ্য হয়ে সেগুলো সব বিলিয়ে দেবে, নয়তো চোর ডেকে আনবে। রহিম বুঝতে পারল, এই সোনার মোহর রক্ষা করতে হলে তাকে এক কঠিন বুদ্ধি খাটাতে হবে। রহিম বটগাছের নিচে বসে অনেকক্ষণ চিন্তা করল। সে জানে জরিনাকে কোনো সুখবর দিলে সেটাকে দুঃখবরে পরিণত করবে। তাই সে এক অদ্ভুত ফন্দি আঁটল। সে সোনার মোহরগুলো মাটির নিচে ভালো করে লুকিয়ে রেখে খালি হাতে বাড়ি ফিরল। তবে তার চোখে মুখে ছিল এক কৃত্রিম আতঙ্কের ছাপ। বাড়ি ফিরে রহিম ধপাস করে বারান্দায় বসে পড়ল। জরিনা এসে মুখ বাঁকিয়ে বলল, কি হলো, আজ কাঠ কই? খালি হাতে যে বড় জমিদারের মতো বসে আছো? রহিম এদিক ওদিক তাকিয়ে ফিসফিস করে বলল, বউ, সর্বনাশ হয়েছে। আজ বনে কাঠ কাটতে গিয়ে এক বিশাল গর্তে পড়ে গিয়েছিলাম। সেখানে আমি এক ডাইনিকে দেখেছি। ডাইনিটা আমাকে বলেছে, কাল যদি কেউ ওই বটগাছের নিচে যায় তবে তাকে পাথর বানিয়ে দেবে। খবরদার জরিনা, তুমি কিন্তু ভুলেও কাল ওই বনের উত্তর দিকে যাবে না। জরিনার কান খাড়া হয়ে গেল। সে ভাবল, আমাকে যেতে বারণ করছে? নিশ্চয়ই রহিম ওখানে কোনো ভালো জিনিস লুকিয়েছে। আমাকে ভয় দেখিয়ে নিজে একা একা গিয়ে সেগুলো ভোগ করবে? তা হতে দিচ্ছি না। জরিনা গজগজ করে বলল, আমি কেন যাব না? তোমার কথা শুনে আমি চলি নাকি? আমি অবশ্যই কাল ওই বটগাছের নিচে যাব, দেখি কোন ডাইনি আসে। রহিম মনে মনে হাসল। সে জানত জরিনা এটাই বলবে। সে হাত পা ধরে অনুনয় করার ভান করল, না না জরিনা, যেও না, ডাইনিটা খুব ভয়ানক, তুমি গেলে আমার সংসার উজাড় হয়ে যাবে। রহিম যত বেশি না করল, জরিনার জেদ তত বেশি বাড়ল। সে মনে মনে ঠিক করল, কাল সূর্য ওঠার আগেই সে ওই বটগাছের নিচে গিয়ে দেখবে সেখানে আসলে কি আছে। পরদিন ভোরবেলা রহিম নাক ডেকে ঘুমানোর ভান করছে। জরিনা চুপি চুপি ঘর থেকে বেরিয়ে বনের দিকে রওনা হলো। সে মনে মনে খুব খুশি যে সে রহিমের অবাধ্য হতে পেরেছে। রহিম জানালা দিয়ে এক চোখ খুলে দেখল জরিনা বনের পথে ছুটছে। সে নিজেও চুপি চুপি অন্য পথ দিয়ে বনের দিকে রওনা হলো। জরিনা যখন সেই বটগাছের নিচে পৌঁছল, সে ভয়ে ভয়ে চারপাশ দেখল, কই, ডাইনি তো নেই। সে গাছের গোড়ায় মাটি খুঁড়তে শুরু করল। কিছুক্ষণ খোঁড়ার পর সে দেখল একটি মাটির পাত্র। পাত্রটি খুলতেই জরিনার চোখ চকচক করে উঠল। কিন্তু এ কি,
পাত্রের ভেতর কোনো সোনার মোহর নেই, বরং সেখানে ভর্তি আছে একগাদা মরা ব্যাঙ আর পচা ইঁদুর, যা রহিম আগের রাতে এই মোহরগুলো সরিয়ে সেখানে ভরে রেখেছিল। জরিনা চিৎকার করে উঠল, এ কি, এই পচা জিনিসগুলো দেখার জন্য আমি এত ভোরে এলাম? ওই রহিম আমাকে গাধা বানিয়েছে। সে রেগে আগুন হয়ে সেই পাত্রটি তুলে নিয়ে বাড়ির দিকে ছুটল। সে ভাবল রহিমকে আজ এই পচা জিনিস দিয়ে উচিত শিক্ষা দেবে, কিন্তু সে জানত না যে রহিম তার এই অবাধ্যতার স্বভাবকে কাজে লাগিয়ে আসলে তাকে বড় এক পরীক্ষার মুখে ফেলেছে। জরিনা হাঁপাচ্ছে আর রেগে ফুঁসছে। সে পচা ব্যাঙ আর ইঁদুর ভর্তি সেই মাটির পাত্রটি নিয়ে উঠোনে আছাড় মারল। রহিম তখন দাওয়ায় বসে আয়েশ করে তামাক খাচ্ছিল। জরিনা চিৎকার করে বলল, এই নাও তোমার ডাইনির উপহার। আমাকে বোকা বানিয়ে ওই নোংরা জায়গায় পাঠিয়েছিলে কেন? দেখো কি নিয়ে এসেছি। রহিম খুব শান্ত চোখে চাইল। সে অবাক হওয়ার ভান করে বলল, এ কি জরিনা, তুমি ওই বনের নিষিদ্ধ বটতলায় গিয়েছিলে? আমি তো তোমাকে যেতে বারণ করেছিলাম। এখন দেখো ডাইনির অভিশাপে কি হয়েছে। জরিনা মুখ ঝামটা দিয়ে বলল, কিসের অভিশাপ? ওখানে কিছুই ছিল না, শুধু এই পচা ব্যাঙ ছিল। রহিম মুচকি হেসে বলল, বউ, ওই পাত্রে আসলে সোনার মোহর ছিল, কিন্তু তুমি আমার অবাধ্য হয়েছ আর ডাইনির অভিশাপের জায়গায় গিয়েছ, তাই তোমার চোখে সোনাগুলো পচা ব্যাঙ হয়ে গেছে। যারা স্বামীর অবাধ্য হয় তাদের ভাগ্যে সোনাও পাথর হয়ে যায়। জরিনা থমকে গেল। তার মনের কোণে একটু খটকা লাগল। সত্যিই কি ওখানে সোনা ছিল? রহিম তাকে আরও বিভ্রান্ত করতে গ্রামের মাতব্বরকে ডেকে নিয়ে এলো। রহিম মাতব্বরকে আগে থেকেই সব বুঝিয়ে রেখেছিল। মাতবর এসে পাত্রটি দেখে অবাক হওয়ার ভান করে বললেন, আরে রহিম, তুমি তো ঠিকই বলেছিলে, ওই বটতলায় ডাইনি আছে। তবে যে মানুষটি স্বামীর কথা মেনে ঘরে থাকত, সে গেলে এগুলো সোনা হয়ে যেত। কিন্তু তোমার বউ তো অবাধ্যতার সীমা ছাড়িয়ে গেছে। এখন এই পচা জিনিসের গন্ধে তো পুরো গ্রাম টিকতে পারবে না। জরিনা এখন দ্বিধায় পড়ে গেল। সে ভাবল, তাহলে কি আমি সত্যিই সোনাগুলো হারালাম? আমার জেদের কারণে কি আমি আজ ভিখারি হয়ে থাকলাম? রহিম দেখল জরিনার মনে ভয় ঢুকেছে। সে এবার তার মূল মোহরগুলো বের করার জন্য শেষ চালটি চালল। সে জরিনাকে বলল, বউ শোনো, এখনো সময় আছে। আমি আজ রাতে আবার ওই বনে যাব। তবে এবার তুমি যদি আমার অবাধ্য হও, তবে ডাইনি এবার আমাদের এই কুঁড়ে ঘর জ্বালিয়ে দেবে। তুমি কি এবার আমার কথা শুনবে? জরিনা রাগে ও দুঃখে ফেটে পড়ে বলল, আমি কেন তোমার কথা শুনব? আমি আজ রাতে তোমার আগেই বনে যাব এবং দেখে আসব ডাইনি আসলে কি করে। তুমি আমাকে ভয় দেখিয়ে সোনাগুলো একলা নিতে পারবে না। রহিম মনে মনে হাসল। সে জানত জরিনা নিজের স্বভাব বদলাবে না। রহিম এবার এমন এক পাঁত পাতল যা জরিনার জীবনকে একদম নাড়িয়ে দেবে। রহিম জানত জরিনা কোনোভাবেই ঘরে থাকবে না, তাই সে চুপি চুপি বনে গিয়ে আসল সোনার মোহর ভর্তি পাত্রটি সেই বটগাছের একদম মগডালে একটি ঝুড়িতে ঝুলিয়ে রাখল। বাড়ি ফিরে সে নাটকীয়ভাবে বলল, জরিনা, ডাইনি আজ রাতে ওই গাছের মগডালে তার সম্পদ তুলে রাখবে। খবরদার, তুমি কিন্তু গাছে ওঠার চেষ্টা করো না, কারণ অবাধ্য কেউ ওই গাছে হাত দিলে সে সারা জীবনের জন্য বোবা হয়ে যাবে। জরিনা মনে মনে হাসল। বোবা হব? যত সব বাজে কথা। আমাকে ভয় দেখিয়ে হীরা জহরত একা মেরে দেবে? আমি আজই ওই ডাইনির সম্পদ নিয়ে আসব। মাঝরাতে জরিনা অন্ধকারে গা ঢাকা দিয়ে বনে পৌঁছল। অনেক কষ্টে হাঁপাতে হাঁপাতে সে বটগাছের মগডালে উঠল। রহিমের রাখা সেই মোহরের পাত্রটি সে খুঁজে পেল। খুশিতে সে আটখানা, কিন্তু নামার সময় ঘটল বিপত্তি। রহিমের বুদ্ধিতে গাছের নিচের দিকের ডালগুলোতে সে আগে থেকেই পিচ্ছিল তিল আর কাদার প্রলেপ দিয়ে রেখেছিল। পিছলে জরিনা সশব্দে নিচে পড়ে গেল। তার পা মুচকে গেল আর চোট লেগে সে আসলেও কয়েক মুহূর্তের জন্য কথা বলার শক্তি হারিয়ে ফেলল। ঠিক সেই সময় অন্ধকার থেকে রহিম এক ভয়ঙ্কর মুখোশ পরে বিকট শব্দে চিৎকার করে উঠল। জরিনা ভাবল ডাইনি তাকে ধরে ফেলেছে। সে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলল। সকালে যখন জরিনার জ্ঞান ফিরল, সে দেখল সে নিজের ঘরে শুয়ে আছে, কিন্তু তার পা ব্যান্ডেজ করা আর সে যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে। রহিম তার সামনে গম্ভীর মুখে বসে আছে। রহিম বলল, জরিনা, তুমি আবার আমার অবাধ্য হয়েছিলে। ডাইনি তোমাকে পাথর বানায়নি ঠিকই, কিন্তু তোমার পা ভেঙে দিয়েছে। আর মজার ব্যাপার কি জানো? গ্রামের মানুষ জেনে গেছে তুমি ডাইনির ধন চুরি করতে গিয়েছিলে। এখন সবাই তোমাকে অপয়া বলছে। জরিনা কথা বলতে চাইল, কিন্তু যন্ত্রণায় তার মুখ দিয়ে শুধু গোঙানি বের হচ্ছিল। সে দেখল তার সারা শরীরের গয়না আর জমানো ছোটখাটো জিনিসগুলোও নেই। রহিম বলল, তোমার অবাধ্যতার জন্য আমাদের ঘর আজ শূন্য,
ডাইনি আমাদের সব কেড়ে নিয়েছে। জরিনা প্রথমবারের মতো নিজের জীবনের দিকে তাকিয়ে দেখল। সে বুঝতে পারল তার এই জেদ আর অবাধ্যতার কারণে আজ সে পঙ্গু হয়ে পড়ে আছে। তাদের ঘরে খাবার নেই আর গ্রামের মানুষের কাছে সে এখন হাসির পাত্র। সে যদি রহিমের কথা শুনত তবে আজ তাকে এই অন্ধকার ঘরে যন্ত্রণায় কাতরাতে হতো না। সে রহিমের হাত ধরে চোখের পানি ফেলতে লাগল। সে বুঝতে পারল অবাধ্যতা কাউকে বড় করে না, বরং তাকে নিঃস্ব করে দেয়। তার জেদ আজ তাকে এক ধ্বংসস্তূপের উপর দাঁড় করিয়ে দিয়েছে। জরিনার মনের ভেতরে যে দম্ভ আর জেদ ছিল তার শারীরিক যন্ত্রণা আর অপমানের দহনে একবারে পুড়ে ছাই হয়ে গেল। কয়েক সপ্তাহ বিছানায় পড়ে থাকার সময় সে গভীরভাবে চিন্তা করল, রহিম তাকে যা যা করতে বারণ করেছিল প্রতিবার সেই কাজগুলো করেই সে বিপদে পড়েছে। সে বুঝতে পারল অবাধ্য হওয়া কোনো বীরত্ব নয়, বরং চরম বোকামি। পা কিছুটা সেরে ওঠার পর একদিন লাঠিতে ভর দিয়ে রহিমের সামনে এসে দাঁড়ালো। তার চোখে আগের সেই উদ্ধত দৃষ্টি নেই, বরং সেখানে ছিল বিনয়। সে নিচু স্বরে বলল, ওগো, আমাকে মাফ করে দাও। আমি ভেবেছিলাম তোমার কথা না শুনলেই আমি বড় হব, কিন্তু আজ আমি বুঝতে পারছি আমার জেদই আমাদের এই দুর্দশার কারণ। এখন থেকে তুমি যা বলবে আমি তার এক চুলো মারচোর করব না। রহিম দেখল তার উদ্দেশ্য সফল হয়েছে। সে জরিনাকে নিয়ে সেই পুরনো বটগাছের নিচে গেল। জরিনা ভয়ে শিউরে উঠল, ওগো, এখানে কেন এনেছ? ডাইনি যদি আবার হামলা করে? রহিম মাটির তলা থেকে সেই আসল সোনার মোহর ভর্তি পাত্রটি বের করল। মোহরগুলো রোদে চিকচিক করে উঠল। জরিনা বিস্ময়ে নির্বাক হয়ে গেল। রহিম বলল, দেখো জরিনা, এই সম্পদ আমাদেরই। তুমি অবাধ্য ছিলে বলে আমি এগুলো ঘরে নিতে ভয় পাচ্ছিলাম। আজ তুমি বদলে গেছো, তাই এই সম্পদ এখন আমাদের সংসারে বরকত নিয়ে আসবে। সেই মোহরগুলো দিয়ে রহিম একটি সুন্দর পাকা ঘর বানালো, গ্রামের অভাবী মানুষকে সাহায্য করল আর নিজের জন্য কিছু চাষের জমি কিনল। জরিনা এখন গ্রামের সবথেকে লক্ষ্মী গৃহিণী। সে এখন রহিমকে সব কাজে বুদ্ধি দেয়, পরামর্শ করে চলে। গ্রামের মানুষ যারা আগে জরিনাকে নিয়ে হাসাহাসি করত, তারা এখন অবাক হয়ে দেখে কিভাবে একগুয়ে এক নারী এমন শান্ত ও বুদ্ধিমতী হয়ে উঠল। প্রিয় দর্শক, অবাধ্যতা ধ্বংসের কারণ, আর পারস্পরিক শ্রদ্ধা আর আনুগত্য সুখের চাবিকাঠি। রহিম আর জরিনার সেই কুঁড়েঘরটি এখন ভালোবাসার এক প্রাসাদ হয়ে রইল। কাঠুরে আর তার অবাধ্য স্ত্রীর এই কাহিনীটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদেরকে কমেন্টে জানান আপনি কোথা থেকে দেখছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।